প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। চ্যানেল আয়ের পর্দায় দেখছেন নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়াম টি তারকা কথন। দর্শক, আজও আমাদের সাথে একজন প্রিয় মুখ আছেন, যাকে আমরা বাংলাদেশের টেলিভিশন নাটক থেকে শুরু করে মডেলিংয়ে, তারপর ওয়েব কন্টেন্টে, এমনকি চলচ্চিত্র দেখেছি। অর্থাৎ এই সকল ক্ষেত্রে তার সমান পদচারণা রয়েছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি তিনি একজন বহুমুখী শিল্পী। খলনায়কের চরিত্রে অভিনয় করেও তিনি দর্শকদের মনে নায়কের মতো জায়গা করে নিয়েছেন। তিনি আমাদের সকলের প্রিয় অভিনয় শিল্পী গোলাম কিবরিয়া তানভীর। চলুন তাকে স্বাগত জানাই। শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ এত সুন্দর ইন্ট্রোর জন্য। ছোট্ট করে বলার চেষ্টা করেছি, কারণ আজ এত গল্প শুনতে চাই আমি, তাই মনে হলো ইন্ট্রোডাকশনটা শুধু আনুষ্ঠানিকতা। দর্শক যখন আপনাকে দেখেন তারা মোটামুটি একটা ফ্ল্যাশব্যাক করতে পারেন যে কি কি জনপ্রিয় কাজে আপনাকে দেখেছেন। কেমন চলছে এই সময়টা? ভালো। শুধু ভালো? শুধু ভালো। ভালো থাকার চেষ্টায় কি সবসময় নিমগ্ন? হ্যাঁ, মানে আমি চেষ্টা করি ভালো থাকার। ভালো থাকাটাই ইম্পর্টেন্ট আসলে। ওকে, কাজের ক্ষেত্রে যদি ফিরি, এখন ব্যস্ততা কি নিয়ে? ওই আপনার ইন্ট্রোতেও তো বলেছেন যে সব সেক্টরেই কাজ করা হচ্ছে, বাট এখন যদি রিসেন্ট ব্যস্ততা আমার সবসময় ধারাবাহিকে থাকে। ধারাবাহিক নাটক আছে বেশ কিছু বিভিন্ন চ্যানেলে। এছাড়া সিঙ্গেল নাটক করছি, বিজ্ঞাপন করছি, এর মধ্যে সিনেমা একটা শেষ করেছি এবছর। ফেব্রুয়ারি মার্চের দিকে শুটিং শেষ হয়েছে, এখন সেন্সরশিপে আছে। সামনে কিছু সিনেমার প্ল্যানিং চলছে, তো সব মিলিয়ে আর কি। আচ্ছা, এই যে টেলিভিশন নাটক, তারপর টিভিসিতে কাজ করা, ক্যামেরার পেছনেও কিছু সময় আপনি কাজ করেন, তারপরে আবার সিনেমা, এতগুলো সত্তার মধ্যে নিজের কোন সত্তাটাকে সব থেকে বেশি ভালো লাগে? স্ক্রিনে নিজেকে কি হিসেবে দেখতে ভালো লাগে? অভিনেতা হিসেবে নিজেকে দেখতে খুব ভালো লাগে। মানে আমি ওভাবেই বলবো। আসলে ভালো কাজের সাথে যুক্ত থাকাটাও অনেক ইম্পর্টেন্ট। মানে সেটা যদি হয় যে, আমার কাছে মনে হয় কিছু কিছু কাজ কাল্ট হয়ে যায় না, কাল্ট ক্লাসিক। সো আমি খুব পছন্দ করি আমাকে ক্রিটিক্যালি যখন মানুষ কোনো দেয়, কি বলে ওটাকে, কমেন্ট করে, সেটা যদি ক্রিটিক্যালি আমার পক্ষে থাকে, সেটাকে আমি আই সি দ্যাট অ্যাজ আ রিওয়ার্ড। সো ওইটা খুব ভালো লাগে। আচ্ছা, আপনার মিডিয়া ইন্ডাস্ট্রিতে পথ চলা অনেক দিনের, এবং শুরুতে আপনি মডেলিং দিয়ে শুরু করেছেন, টিভিসিতে কাজ করেছেন, তারপর হচ্ছে আপনি নাটকে এসেছেন। সো বলা যায় যে এই বছর আপনার ক্যারিয়ারের 20তম বছরে পদার্পণ, মানে একটা লং জার্নি। পেছনে ফিরে যখন তাকান কেমন লাগে এখন? পিছে যখন তাকাই তখন আসলে মনে হয় আমি খুবই নস্টালজিক ফিল হয়। কখনো ভাবিনি এত লম্বা একটা জার্নি পাড়ি দিতে পারবো, মানে, এবং সামওয়্যার আমি বলবো আমি সাকসেসফুল, না হলে এত লম্বা জার্নি করাটা সম্ভব হতো না। যখন শুরু করেছি তখন আসলে কেরিয়ার হিসেবে নেওয়াটাও আসলে আমি চিন্তা করিনি, শখের বশে ছিল। মডেলিং করেছি, র্যাম্পে হাঁটতাম। তারপর 2005-06 থেকে প্রফেশনাল কাজের সাথে যুক্ত হই টেলিভিশনে বিজ্ঞাপনের মাধ্যমে। আস্তে আস্তে ভালো লাগাটা প্রফেশনে রূপ নিবে, এবং আমার সাথে এত ভালো ভালো মানুষ ছিল। বলতেই হয়, ফারুকি ভাইয়ের হাত ধরে আমার টেলিভিশনে বিজ্ঞাপনের শুরু। তারপরে অমিতাভ ভাইয়ের কথা আমি কিছুদিন আগে বলেছি, ওর সাথেও কাজ হয়েছে আমার 18 বছর পর মিনিমাম। সো আই ওয়াজ ভেরি নস্টালজিক, এবং ও ভাইয়া আমার সাথে যেভাবে কথা বলছিল মনে হচ্ছিল যে ওই সেম ছোট আমি, এবং সে আমাকে ওই ট্রিটমেন্টটাই দিচ্ছিল। আসলে হয় কি, এত বছর পরও যেটা আমি ফিল করি যে যাদের সাথে এখন কাজ হয় না, পুরনো যেসব ডিরেক্টর আছে বা আমার বন্ধু বান্ধব বা আমার সময়ের যাদের সাথে হয়তো বা কোনো না কোনো কারণে কাজ হচ্ছে না, দেখা হয়, আমি সামওয়্যার আমি কিছুদিন আগেও ভাবছিলাম যে ওদের সাথে আবার যদি একটা প্রজেক্ট হয় তাহলে এটা একটা রিইউনিয়নের মতো হবে। সো ওরকম একটা নস্টালজিক ফিলিংস কাজ করছে যখন চিন্তা করছিলাম যে এতগুলো বছর হয়ে গেছে এবং সবার সাথে তো অনেক রকমের স্মৃতি আছে।
যখন মডেলিং থেকে টেলিভিশন নাটকে প্রথমবারের মতো জাম্প করলেন তখন ক্যামেরায় দাঁড়ানো ভিন্ন একটা এক্সপিরিয়েন্স, কারণ মডেলিং লাইভ সব সময় দর্শকদের সামনে নিজেকে প্রেজেন্ট করা, ক্যামেরার সামনের কিন্তু এক্সপিরিয়েন্সটা ডিফারেন্ট হয়। আপনার কি প্রথম দিন শুটিং এক্সপিরিয়েন্স মনে আছে? অ্যাবসলিউটলি, কেমন ছিল? অ্যাবসলিউটলি মনে আছে। আমি আমি তেমন একটা নার্ভাস ছিলাম না, আই ডোন্ট নো ওয়াই। খুবই কনফিডেন্ট ছিলাম। সাথে আমার কাজ হচ্ছিল ফারুকী ভাইয়ের সাথে, বসের সাথে। তো ছোট্ট একটা কাজ ছিল, বাংলা লিংকের বিজ্ঞাপন, এবং উনি খুব আমাকে ইজি করে নিয়েছে। তো এত ভালো লেগেছে, আমি ব্যাক টু ব্যাক আরও দুটো বাংলা লিংকের প্রপার কাজ করেছি আর কি একদম। সো এরপর থেকে তো ইট ওয়াজ লাইক নো লুকিং ব্যাক। তখন আমি চিটং থেকে এসে কাজ করতাম, সো ওইটা খুব ইন্সপায়ার্ড করেছে। ব্যাক টু ব্যাক যখন আমাকে ডাক পড়ছে, আমি অনেক কিছু চিনি না, অনেক এজেন্সি চিনি না, অনেক এজেন্সির মানুষজন চিনি না, ডিরেক্ট একটা বিজ্ঞাপনের কারণেই কিন্তু কাজের অফার আসছে। তো সব কিছু মিলে মনে হয়েছে যে ওকে ফাইন, মেবি ইটস আ সিগন্যাল যে আই ক্যান ডু গুড হেয়ার। সো এরপর থেকে আসলে প্রফেশনালি নেওয়ার চেষ্টা করছি আর কি। বাহ, আপনার ছোটবেলায় বেড়ে ওঠা কোথায়? বড় চিটং। হয়েছেন? আপনি কি চিটাগংয়ের ছেলে? জি। তাহলে চিটাগংয়ের ভাষা তো খুব ফ্লুয়েন্ট, আপনি বলতে পারেন অবশ্যই। আমি চিটংয়ের ভাষায় নাটক করেছি বেশ কিছু। আসলে হয় কি যে ওই চিটংয়ের লোকজন থাকলে একটা ফ্লোতে হয়ে যায়। হ্যাঁ, বাট আমি চেষ্টা করেছি যে আমি চিটংয়ের একটা টোন থাকে, সেটা যাতে আমার কোনোভাবে আমার নাটকে ওইটা যাতে প্রকাশ না পায়, যখন আমি শুদ্ধ বলবো ওইটা যাতে আসলে অ্যাকসেন্টটা না আসে, ওটা আমি চেষ্টা করেছি। আবার যখন চিটংয়ের নাটক করেছি তখন আসলে চেষ্টা করেছি যে চিটাগনিয়ান ল্যাঙ্গুয়েজটাকে প্রমোট করতে। ইটস টাফ, ওইটা আসলে মানে সাইকোলজিক্যালি ওইটা কাজ করতো যে চিটংয়ের লোকজনের একটু হলেও একটু ঝামেলা আছে, যে শুদ্ধ বলতে গেলে ওদের মতো করে ওরা ওদের একটা টোন থাকে, তো সেটাকে বাদ দিয়ে করা যায় কিনা। তো ওইটাই একটা মানে কি বলবো, ওইটাই একটা প্রবলেম চিটংয়ের আর্টিস্টদের আমার কাছে মনে হয় ওই সময়। এখন তো ভাষাগত কোনো আমার মনে হয় অতটা জটিলতা কাজ করে, তখন কিন্তু খুবই মানে আপনাকে খুব ঠিকঠাক বাংলা বলতে হবে নাটকে কাজ করতে গেলে, ওই ব্যাপারগুলো আসলে ছিল, একটা স্টিগমা টাইপের ছিল। কিন্তু এখন একটু অনেক ইজি হয়ে গেছে, আপনি র্যান্ডম আমরা যেভাবে কথা বলি ওই সব ভাষাই এখন নাটক হচ্ছে এবং খুব ইজি হয়ে গেছে। সো তো এই আর কি। স্যার, নাটকের কথা শুনছিলাম, আমরা যদি একটু সিনেমার দিকে আগেই, নাটক থেকে সিনেমা এটাও কিন্তু একটা বিগ অ্যাচিভমেন্ট এবং মাইল ফলক একজন অভিনেতার জন্য। আপনার প্রথম সিনেমা অফারটা কিভাবে আসে নিজের কাছে? ওয়েল, আমার প্রথম সিনেমা, আমি কিন্তু তখন সিনেমার জন্য রেডি ছিলাম না। মানে আমি রেডি ছিলাম না বলতে আমার কাছে মনে হচ্ছিল যে আরেকটু রেডি হই তারপর করব। বাট টার্গেট সিনেমাটা আমার কাছে আসে, মাল্টিকাস্ট ছিল সিনেমাটা। সো ওইটা প্রায় এবছর রিলিজ পেয়েছে, বাট গত বছর রিলিজ পেয়েছে, বাট ওটা অনেক আগে করা আমার। সামহাও ওটা রিলিজ পায়নি। ভার্সেটাইল মিডিয়ার কাজ, প্রডিউসার আদনান ভাই ছিলেন, সাইফ চন্দন বানিয়েছেন। তো এরপরে রাফির একটা কাজের অফার পাই তার বেশ কিছুদিন পরে। সো ওটাও সামহাও করোনার মধ্যে আটকে যায়, স্বপ্নবাজি ছিল। সো তখন ভাবছিলাম যে মনে হয় সিনেমা টানছে না, বা মনে হয় সিনেমা লাক ফেভার করছে না। সো আমি একদম অফ হয়ে যাই, আমি নাটক নিয়ে ব্যস্ত, আমি অন্যান্য কিছু নিয়ে ব্যস্ত ছিলাম। সো আমি ওভাবে দৌড়ঝাঁপটা করিনি। বাট গত বছর 24-এ খুব ভাবছিলাম যে না, আমি সিনেমা করব, এবং খুব ম্যানিফেস্টেশনে ছিলাম। হ্যাঁ, খুব মানে আল্লাহকে বলছিলাম যে একটা ভালো প্রজেক্ট দাও, একটা ভালো প্রজেক্ট দাও, এরকম আর কি। সো সামহাও 36-24-36-এ কথা আসে। তো রেজা ভাইয়ের সাথে হঠাৎ করে দেখা, এর আগে কারিনার সাথে আমি চ্যানেল আই স্টুডিওতে একটা কাজ করেছিলাম বিঞ্জের। সো কারিনার সাথে আমার আগের পরিচয় ছিল, তো রেজা ভাইয়ের সাথে আমার পরিচয় ছিল না। তো আমার একটা রেস্টুরেন্টে গুলশানে দেখা হলো, তো রেজা ভাই বলল যে ভাই একটু হাই হ্যালো বলে চলে গেছে। তারপরে সে আবার ব্যাক করে বললো যে ভাই একটু দাঁড়ান তো। সো আমি বুঝিনি আসলে তখন আসলে কিসের জন্য। পরে কারিনার সাথে দাঁড় করালো, তো দে ওয়ার লুকিং ফর
আ ক্যারেক্টার আর কি। সো পরে ছবি টবি তুলে চলে গেছে, পরে আই কেম টু নো যে যখন আমাকে ডাকলো অডিশন অ্যান্ড এভরিথিং সব কিছুর জন্য, তখন আমি জানলাম যে ইটস গনা বি আ সিনেমা চরকির। সো আই ওয়াজ ভেরি হ্যাপি, খুব প্লেজেন্ট একটা মোমেন্ট ছিল যে ওকে চরকির সাথে প্রথম একটা কাজ, একটা ভালো কাজ হবে। সো এটা এভাবেই হয়েছে। সো এটা রেসপন্সও তো দর্শকদের থেকে মানে একদম অভাবনীয় ছিল, একটা নতুন জনরার কাজ বাংলাদেশের তারপর ওটিটি প্ল্যাটফর্মে। সো বিভিন্নভাবে কিন্তু মানুষ রিলেট করতে পারে বিয়ের সময় কি হয় বা না হয়। দর্শকদের ফিডব্যাক যখন পেলেন তখন কি মনে হলো যে সিনেমাতে আরো বেশি মনোযোগী হবেন? ডেফিনেটলি, মানে আমি তখন তো চাচ্ছিলাম তো একটা ভালো প্রজেক্ট পেলাম। তারপরে ওখানে যে হলুদ হলুদ ডান্স যে গানটা ছিল সেটা আমার উপরেই পিকচারাইজ ছিল মেইনলি। তারপরে সবাই মিলে একটা ফেস্টিভ মুডে একটা গান ছিল। সো সব কিছু মিলে খুব হিরোইক একটা এন্ট্রি আমার সিনেমাতে, যেভাবে প্রেজেন্ট করেছে রেজা ভাই আমাকে, এবং দর্শক যারাই দেখেছে ভাই বন্ধু দর্শক হিসেবে তারা বলেছে আরও দেখতে মনে হয়েছে যে আরও যদি তোমাকে দেখতে পেতাম তাহলে আরও ভালো লাগতো। সো যেহেতু একটা ফিমেল প্রোটাগনিস্টের উপরে একটা গল্প ছিল, বেশি কিছু আমার করার ছিল না, বাট আমি ব্যাকবোন হিসেবে যতটুকু কারিনা ক্যারেক্টারটাকে মানে একদম শেষ পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করেছি। সো বাট খুব পজিটিভ ভাইব পেয়েছি, এবং এরপরে মনে হয়েছে যে না, বড় স্ক্রিনে নিজেকে দেখতে আরো বেশি ভালো লাগে। আচ্ছা, থার্ড সিনেমার কথা বলছিলেন না যে একটা সিনেমা বারবার দেখলেও যখন বিরক্তি আসে না, এটা এমন একটা সিনেমা? আই বিলিভ সো এটা আসলে কাল্ট সিনেমা হয়ে যাবে। ওকে, যত দেখবেন ততই এটা পুরনো হবে না। সত্যি তাই। আমরা একটু নাটকের গল্পে ফিরতে চাই। আপনি অনেক লেজেন্ডারি কিছু ক্যারেক্টারের সাথে আপনি কাজ করেছেন। যদি আমি দিলারা জামান ম্যামের কথা বলি, জি, বেলা ও বিকেল নামে কাজটা ছিল, ওইটার অভিজ্ঞতা একটু জানতে চাই। আসলে হায়াত আঙ্কেল আর দিলার আন্টির সাথে কাজ করা মানে তো ইটস ম্যাজিক, এবং এটা ব্লেসিং আমি বলবো। কারণ ওনাদের সাথে প্রচুর কাজ হয়েছে, আমি যেহেতু অনেক ছোট থেকে কাজ করি, ওনারা যে এখনো কাজ করছে এটা কিন্তু খুবই ইন্সপায়ারিং আমাদের জন্য, আমরা যারা নতুন আছি। কারণ ওনারা এত ভালোবাসে কাজটাকে, ওরা তো আসলে ভালোবাসার কারণেই কিন্তু এখনো কন্টিনিউ শুটিং করছেন এবং নিজেকে ভালো রাখার জন্য করছেন। সো আই অলসো ফিল দ্যাট যতই আমি কাজের মধ্যে থাকি আমারও মনে হয় যে আমি হয়তো বা ঠিকঠাক নিঃশ্বাস নিচ্ছি। সো অ্যাক্টিং ইজ লাইক ব্রিদিং টু মি, এবং ওনারা আসলে দে আর দ্য এক্সাম্পলস আসলে যে অ্যাক্টিংটাকে ওরা কতটা ওন করে। আচ্ছা, এমন বড় শিল্পীর সামনে কাজ করতে কখনো কি নার্ভাস ফিল হয়েছে? নেভার নেভার। নেভার, দে আর ফ্যামিলি, মানে ওনারা আমাদের মানে গুরুজন, ওরা আমাদের মানে, এবং দে ট্রিট আস অ্যাজ দেয়ার চাইল্ড, ঠিক আছে না? সো যেটা ভালো লাগে সেটা হচ্ছে অনেক গল্প করতে ভালো লাগে, মানে শুটিং অ্যাসাইড দিলার আন্টি অনেক গল্প করতে জানে, অনেক গল্প করতে পছন্দ করে। আর হায়াত আঙ্কেলের সাথে আমার অনেক চিটং বেস অনেক গল্প হয়, আমরা অনেক চিটংয়ের ল্যাঙ্গুয়েজে একটা নাটক করেছিলাম, এবং উনার একটা লম্বা সময় চিটংয়ে উনি স্টুডেন্ট লাইফ কাটিয়েছেন। সো উনি কিন্তু রিকল করে বারবার, একই গল্পই করি, দেখা যায় মোরলেস সেম গল্প, বাট উনি খুব এনজয় করে। আই অলসো এনজয় ইট। সো হায়াত আঙ্কেল হি ইজ ভেরি ফ্রেন্ডলি, দিলারা আন্টি শি ইজ ভেরি ফ্রেন্ডলি। সো কাজ করে আসলে অনেক মজাই লাগে আসলে। আমি চাই আরও কাজ হোক ওনাদের সাথে। আচ্ছা, যদি আপনার ব্যক্তিগত চিন্তার কথা বলি, অভিনয়তে কোনো ড্রিম ক্যারেক্টার আপনার আছে যেটা আপনি প্লে করতে চান, বা এমন ধরনের ক্যারেক্টার যেটা অনেকদিন ধরে ভেবেছেন? ওয়েল, আমি তো ধরেন টিপিক্যাল হিরো করি, ঠিক আছে, আমি এভাবেই বলছি। কারণ মানে যারা মেইন প্রোটাগনিস্ট আমরা করি তাদের একটা টেন্ডেন্সি থাকে যে মানে গল্প ওইভাবেই হয় যে খুব পজিটিভ, ভালো ভালো ছেলে, হ্যাঁ, ধরেন নায়িকাকে বিপদ থেকে উদ্ধার করছে, বিভিন্ন সামাজিক জটিলতা থেকে শেষমেশ এই ছেলেটাই হিরোটাই সেভ করছে, এরকম তো মোরলেস সত্যবাদী, অনেস্ট, হ্যাঁ, মানে এথিক্যাল। এর বাইরে গিয়েও কিন্তু আমি খুব নেগেটিভ ক্যারেক্টারগুলো প্লে করেছি, যেমন খলনায়ক একটা আমার সিরিয়াল ছিল, খলনায়ক থেকে নায়ক। সো ওই খলনায়ক করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে দেয়ার শুড বি শেডস, হ্যাঁ, শুধু তো আসলে হয় সাদা আর কালো না, দেয়ার আর লট অফ শেডস। সো আমি মনে করি এখন যে জায়গায় আছে আমার মনে হয় যে এই একটু নিজেকে এক্সপেরিমেন্টের জায়গায় নেওয়াটাও জরুরি। সো এরকম অনেক ক্যারেক্টার আছে, অ্যান্ড যেমন আপনি এর রিসেন্ট টাইমে হারুন রুশোর একটা কাজ করেছি,
সেটাতেও কিন্তু আমি আবছায়া সেটাতেও আমি আই এম নট প্লেইং আ পজিটিভ ক্যারেক্টার অল থ্রু মনে হবে যে খুব পজিটিভ একটা ছেলে, হ্যাঁ, এবং খুব ইমোশনালি ইনভলভড ফ্যামিলির সাথে, কিন্তু ক্রাইসিসটা আসলে ওর কারণেই হয়। সো আমার কাছে যখন গল্পটা আসছিল আমি বলছি আমি তাহলে এই ক্যারেক্টারটা একটু এইভাবে করেন, আমার কাছে মনে হচ্ছে দেয়ার আর ডিফারেন্ট ডাইমেনশনস দেয়ার, এটাকে আমরা এইভাবে করি, লেট মি বি দ্য অ্যান্টাগনিস্ট। বাহ, সো ওটা ওভাবে হয়েছে আর কি, খুব সুন্দর গল্প। আচ্ছা, আপনার কোনো ড্রিম শিল্পী আছে কিনা যার বিপরীতে আপনি কাজ করতে চান? জয়া আপার সাথে আমি জানি না, আমার কাছে মনে হয় যে স্ক্রিন শেয়ার করার খুব ইচ্ছা আমার। এই তারপরে আছে বিপাশা আপা আছে, ওনাকে অনেকদিন আমরা স্ক্রিনে দেখি না, ওনার সাথে আমার কাজ করা হয়নি স্যাডলি। সো যদি হয় ভাল লাগবে। আচ্ছা, সো আপনি আসলে নির্মাণেও আসলে কিছু কিছু ক্ষেত্রে আপনার দেখা গেছে একটা ভূমিকা রয়েছে, তো ক্যামেরার পেছনে কাজ করার একটা অভিজ্ঞতা আপনার কিছুটা হলেও রয়েছে। সেই জায়গা থেকে জিজ্ঞাসা করা যে আপনি নিজে কখনো মানে নির্মাণের সাথে সম্পূর্ণ যুক্ত হতে চান, এমন প্ল্যান আছে? এখন আপাতত নাই। আচ্ছা, এটা কেন? জাস্ট অভিনয়ের ব্যস্ততা অনেক বেশি এই কারণে? সেটা আছে, ব্যস্ততা ছাড়া যদি বলি, আসলে আমাদের কাজটা শুধু অভিনয় করা যদি বলি অতটুকু পর্যন্ত না, মানে গল্প যখন আসে সেটার অনেক কারেকশন হয়, সেটা তো একটা ইনভলভমেন্ট থাকে। সো বিহাইন্ড দ্য সিনে কিন্তু কাজ করতে হয়, ক্যারেক্টারাইজেশন তো থাকে, পুরো গল্পটা কোন দিকে যাচ্ছে। যেমন আমি বললাম যে এই হারুন ভাইয়ের সাথে আমার পরিচয় অনেক দিনের, কিন্তু এই ক্যারেক্টারটা নিয়ে কিন্তু ওনার সাথে আমার ডিসকাশন হয়েছে প্রায় 3 দিন, যে এভাবে করি, এভাবে করলে কি কেমন হয়। সো ওই ইনভলভমেন্টটা কিন্তু একটা শুটিং এর আগে একটা টাইম দিতে হয়। সো ওইটাও এক ধরনের ধরেন ডিরেক্টরিয়াল টিমের সাথে টিম হয়ে কাজ করা। সো ওই কাজটা তো করছি। সো আমার মনে হয় যে 100% দেওয়ার সম্ভব হবে না যদি আমি অ্যাক্টিং ছাড়া অন্যান্য কিছুতে ব্যস্ত থাকি আর কি। অ্যান্ড অপশন অনেক সময় হয় কি যে মাঝখানে আমি একটা রেডিও স্টেশনে কাজ করেছিলাম। সো আমি দেখেছি যে আপনি মাল্টিটাস্ক হলে আপনি ধরেন হোস্টিংও করছেন, আপনি আবার অভিনয় করছেন, আপনি আবার বিভিন্ন রকমের আবার জবও করছেন। সো আমি কখনো ওভাবে চাইনি, আমি ইনফ্লুয়েন্সারও হব, আবার অভিনেতাও হব, হ্যাঁ, মানে বুঝছেন তো। সো আমি টিপিক্যাল অ্যাক্টর, যেটাকে আমরা মানে দেখে আসি যেরকম, আমার দেখা যেরকম, আমার ওল্ড স্কুল গায়। সো আমার কাছে মনে হচ্ছে আমি ওভাবে থাকলে কাজটা ঠিকঠাক মতো হয়তো বা ডেলিভারি দিতে পারবো আর কি। আচ্ছা, মিডিয়া ইন্ডাস্ট্রিতে প্রতিযোগিতা কেমন? নিজেকে কি কখনো মনে হয়েছে যে নিজে একটা ফিশ আউট অফ ওয়াটার, বা আমি স্ট্রাগল করছি, মনে হয়েছে কখনো? প্রতিনিয়ত স্ট্রাগল আছে, কারণ স্ট্রাগল না থাকলে তো আপনি নিজেকে পলিশ করতে পারবেন না। কম্পিটিশন ইজ অলওয়েজ হেলদি, আমার কাছে মনে হয় যে হেলদি কম্পিটিশন থাকাটা খুবই জরুরি। কম্পিটিশন না থাকলে তো আপনি ওই পুশটা পাবেন না। বাট কিছু কিছু ক্ষেত্রে আই বিলিভ যে আপনার হাতে থাকে না অনেক কিছু, সেটাকে আসলে আপনাকে মেনে নিয়ে পরের দিনের জন্য রেডি হতে হয়। সো ওই পেশেন্স লেভেলটাও অনেক জরুরি। হ্যাঁ, সো এভরিডে আপনার জন্য শুভ হবে না, ঠিক আছে, আবার ভালো প্রজেক্টের জন্য চেষ্টা করতে থাকতে হবে। ওকে, সো ইউটিউব কন্টেন্ট আসলে আপনার অনেক আছে, মানে ইউটিউবে যে নাটকগুলো সম্প্রচারিত হচ্ছে সেখানে একটা ভিউজের সংখ্যা তো রয়েছে, আবার অন্যান্য প্ল্যাটফর্মেও নাটক রয়েছে। ফুলের বিবাহ নাটকটা নিয়ে একটু জানতে চাই, সেটা কোন প্ল্যাটফর্ম থেকে আমরা দেখতে পেয়েছি? ওইটা এখনো রিলিজ পাইনি, বাট আমি জানি ওটা একটা ইউটিউব চ্যানেলে রিলিজ দেবে, একটা নতুন চ্যানেল আসছে। শামীম যিনি ডিরেক্টর, উনি আমাকে বললো যে একটা ওই প্ল্যাটফর্মের জন্য এই কাজটা করছে আর কি। আমার কাজগুলো, যেমন আমি একটা ছোট ইনসিডেন্ট বলি, আমাকে একজন দর্শক আমার বলছিল যে ভাইয়া আপনি তো সবসময় সামাজিক নাটক করেন। আই ওয়াজ লাইক 2-3 সেকেন্ডের জন্য আই ওয়াজ থিঙ্কিং আমি কি বলবো তাকে, মানে আমি থ্যাংক ইউ দিব, আমার রেসপন্সটা কি হবে। তো আমি বললাম থ্যাংক ইউ। আমি 2-3 সেকেন্ডে আমি ভাবলাম যে
হোয়াট হি মেন্ট। মানে ইজ ইট আ কমপ্লিমেন্ট অর ক্রিটিক্স কি হতে পারে? বললাম না, আমি খুব ক্রিটিক্যালি কমেন্ট যদি পজিটিভ হয় আমি খুব রিওয়ার্ড হিসেবে নিই। সো আমার কাছে তখন মনে হয়েছে যে ওকে, ইটস আ ভেরি গুড কমপ্লিমেন্ট। যে আমরা তো ধরেন কমেডির নামে অনেক কিছু করি, গল্পের নামে অনেক কিছু দেখাই, হ্যাঁ। সো আমার হয়তোবা একটা গল্পের হয়তোবা একটা প্যাটার্ন আছে, যে প্যাটার্নে হয়তোবা ধরেন আমি সামাজিক অনেক কিছু উঠে আসে আমার নাটকে, এবং সেখানে সম্পর্ক উঠে আসে, সেখানে বাস্তবতা উঠে আসে, হ্যাঁ, ন্যায় নীতি উঠে আসে। সো সেই অর্থে হয়তোবা সে বলেছে, এবং আমি হয়তোবা খুব একটা ধরেন বা ট্রেন্ডি, হ্যাঁ, ওগুলোতে হয়তোবা আমাকে বেশি একটা দেখেনি। এমন না যে আমি করতে পারি না, আমার 36 ইজ অ্যান এক্সাম্পল, তাই না, যে খুব ট্রেন্ডি একটা কাজ আমরা করেছি। সো ওই জায়গা থেকে হয়তো বলেছে, বাট ওটাও যেমন, এবং বড় স্কেলে যখন যাই, যেমন আমি যে ফিল্মটা এই বছর একটা প্ল্যানিং আছে একটা নতুন ফিল্মে, সেটা তো একদম পুরোপুরি কমার্শিয়াল ফিল্মই হবে। সো মজাই লাগে। ওকে, এই আর কি। আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে ইউটিউবে ফুলের বিবাহটা সম্ভবত ইউটিউবে আসবে নাজনীন হাসান খানের পরিচালনায়, রাইট। তো ইউটিউব কন্টেন্টগুলো আসলে কি মনে হয় যে প্ল্যাটফর্ম হিসেবে ইউটিউব নাটকের জন্য কতটুকু কোয়ালিটিফুল কাজ আমাদেরকে উপহার দিচ্ছে? অনেক রকমের কাজ হচ্ছে, মানে আমি ওই দিন মানে এটা আমিও বুঝি, কিন্তু একজন প্রডিউসার বলছিল যে এখন 3-4 ধরনের কাজ হয় ইউটিউবে, হ্যাঁ, খুব ধরেন হাই বাজেটের হচ্ছে এবং বিভিন্ন বাজেটের হয় আর কি, ওই অর্থে বলেছে। এবং দর্শক তো ভাগ হয়ে গেছে, কিছু দর্শক হালকা গল্পের নাটক দেখতে পছন্দ করে, কিছু দর্শক সিরিয়াস কন্টেন্ট দেখতে পছন্দ করে, হ্যাঁ। সো ডাইভার্সিটি আছে। সো ওই হিসেবে হয়তোবা যারা ব্যবসা করছে তারা কন্টেন্ট বানায়, কিন্তু হালকা কন্টেন্টের দর্শকই মনে হয় বেশি, হ্যাঁ। সো সবাই একটু ফান চায়, সো ওই কন্টেন্টগুলো বেশি হচ্ছে। আর এই তো সবাই ভালো করছে, কিন্তু ওই একটা কথাই আমি বলবো যে ভিউ দিয়ে তো আসলে কোনো কন্টেন্টকে বিচার করা যায় না, এবং ভিউ দিয়ে আসলে কোনো আর্টিস্টকে বিচার করা উচিত না। সো দ্যাটস ইট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসলে গল্প করতে করতে সময় কখন শেষ হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনি, হয়তো জানার আর অনেক কিছু ছিল। আগামীতে নিশ্চয়ই আপনাকে পাবো আমাদের তারকাকথনের সেটে। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি ভালো লেগেছে। একজন শিল্পী বাঁচে তার কাজ দিয়ে, এবং সেই কাজগুলোকে যেন আমরা যথেষ্ট সম্মান দিতে পারি, শ্রদ্ধা দিতে পারি, সমালোচনা করি, সেটার জন্য গঠনমূলক হয়, এই প্রত্যাশা রেখে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।